সুন্দরগড়ের রানীর একবার এক বিরল অসুখ হলো। তাকে নিয়ে রাজার দুশ্চিন্তা শেষ নেই। দেশের সব বড় বড় চিকিৎসক, রাজবৈদ্য সবাইকে ডাকা হলো, কিন্তু কারোর কোনো ওষুধেই কোনো কাজ করলো না। কিছুতেই তার কোনো রুচি নেই। দাসী তার প্রিয় খাবার নিয়ে দাঁড়িয়ে থাকেন, কিন্তু রানী বিরক্তিভাবে সেই খাবার দূরে ফেলে দেন। রাজা পড়েন মহা দুশ্চিন্তায়। দাসী দূরে দাঁড়িয়ে কাঁদতে থাকে। রাজা ভাবেন কিভাবে কোন ওষুধে রানীকে সারিয়ে তোলা যায়। এদিকে দেশের অন্যান্য লোকেরাও দিন দিন এই রোগে আক্রান্ত হয়ে পড়ছে। এমন সময় সেনাপতি তার কাছে হাজির হয়। তিনি প্রণাম করে রাজাকে বলেন যে রাজ্য থেকে অনেক দূরে একজন সাধু বাবা বাস করেন। সেই সাধু বাবা নাকি খুব ক্ষমতাবান। তার কাছে গেলে নিশ্চয়ই এই রোগের ওষুধ পাওয়া যাবে। রাজা তাকে যেতে আদেশ দেন। সেনাপতি সাধু বাবার কাছে রওনা দিলে রাজা বাগানে দাঁড়িয়ে ভাবতে থাকেন তার নিজের হাতে গড়া এই সুন্দর সুন্দরগড়, তার রানী, এই সব কিছুকে তিনি কি করে আগের রূপে ফিরিয়ে আনবেন। এমন সময় তার কাছে তার ছোট্ট রাজকুমারী আসে। সে হেসে বলে, তুমি চিন্তা করো না বাবা, আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে নিশ্চয়ই কোনো না কোনো উপায় আমরা ঠিক খুঁজে বের করব। এদিকে দূরে পাহাড়ের নিচে এক বনে এক সাধু বাবা বাস করতেন। তিনি একদিন যখন ধ্যান করছিলেন সে সময় সেনাপতি তার কাছে গিয়ে হাজির হলো। সেনাপতি হাত জোড় করে সাধুকে নমস্কার করলো। তারপর জানালো, প্রণাম সাধু বাবা, আমার রাজ্য সুন্দরগড় আজ ঘোর বিপদে। সেখানকার রানী এবং অন্যান্য অধিবাসীদের এক বিরল রোগ হয়েছে। তারা কিছুই খেতে চান না, কিছুই প্রসাধন করতে চান না, শুধু এক জায়গায় বসে বসে দিন দিন রুগ্ন হয়ে যাচ্ছেন। এইভাবে চলতে থাকলে আমার সুন্দরগড় উজাড় হয়ে যাবে। আপনি দয়া করে কিছু উপায় বলে দিন। আমার রাজামশাই খুবই চিন্তিত, দেশের সবাই খুব উদ্বিগ্ন। সমস্ত ওষুধ আমরা দিয়ে চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই কিছু ফল হয়নি। তার কথা শুনে সাধু বাবা বললেন, এর উপায় একটাই। দূরে এক জঙ্গলে একটি নীল রঙের গাছ আছে। সেই গাছে বাস করে এক ভয়ঙ্কর রাক্ষসী। জাদুর কাঠি সেই রাক্ষসীর গায়ে ছোঁয়ালে সে পরিণত হবে এক সুন্দর পাখিতে। সেই টিয়া পাখির ডাক যদি রানী এবং গোটা রাজ্যের লোক শোনে তাহলেই সবার আরোগ্য হবে। তুমি এই জাদুর কাঠি নিয়ে যাও এবং এই কাজ করতে একজনই পারবে, রাজকুমারী। সব কথা শুনে সেনাপতি রাজার কাছে ফিরে আসলেন। তিনি ফিরে এসে রাজাকে জানান যে বৃদ্ধ সাধু বাবা তাকে এই কথা বলেছে। এছাড়া রাজ্য এবং রানীমাকে বাঁচানোর আর কোনো উপায় তাদের কাছে নেই। রাজা সব শুনে বিস্ময়ে হতবাক হয়ে যান। তিনি চিন্তিত মুখে বলেন, আমার রাজকুমারী যে খুবই ছোট, তাকে আমি কি করে ওই রাক্ষসের সামনে যুদ্ধ করতে পাঠাই? আমি থাকতে আমার রাজকুমারী? এই সব শুনতে পেয়ে রাজকুমারী তখন রাজার কাছে এসে বলেন, বাবা, আমার মা এবং রাজ্যকে বাঁচানোর একটা সুযোগ আমি পেতে চাই। তুমি দয়া করে অমত করো না। তোমরা সাথে থাকলে আমি নিশ্চয়ই এর উপায় খুঁজে বের করতে পারবো। আর আমার কোনো ভয় করছে না, আমি ঠিক পারবো। তোমরা দেখো, এই রাজ্য আমারও রাজ্য। এখানকার সকল মানুষকে বাঁচানোর দায়িত্ব তোমার যতটা ততটা আমারও। তুমি অনুমতি দাও, আমি এখনই ওই জঙ্গলে যেতে চাই। রাজা বিষণ্ণ মুখে অনুমতি দিলেন। রাজকুমারী চলে গেলেন। বনের পথে পরিশ্রান্ত হয়ে যেতে যেতে রাজকুমারী হাঁপিয়ে যায়। কখনো তেষ্টায় তার গলা শুকিয়ে আসে, কখনো তার প্রচণ্ড খিদে পায়। বনে জন্তু জানোয়ারদের ভয় এড়িয়ে অনেক দূর গিয়ে হঠাৎ রাজকুমারী একসময় দেখে তার পাশেই একটা নীল রঙের গাছ।
সে তখন বলে ওঠে, আরে এই তো সেই নীল ফুলের গাছ, এই গাছেই তো রয়েছে আমার সেই টিয়া পাখি, যা পেলে আমার রাজ্য সুস্থতা লাভ করবে। এই বলে যেই না সেই নীল গাছটিকে ছুঁতে যাবে, অমনি এক ভয়ঙ্কর রাক্ষসী সেই নীল গাছ থেকে বেরিয়ে এসে রাজকুমারীকে আক্রমণ করবে বলে হাত বাড়ায়। সে ভয়ঙ্কর স্বরে প্রচণ্ড চিৎকার করতে থাকে এবং বলে, তোর সাহস তো কম নয়, আয় তোকে চিবিয়ে খায়। যখনই এই কথা বলে, রাজকুমারী সাধু বাবার দেওয়া সেই জাদুর কাঠি তার গায়ে ছুঁয়ে দেয়, আর অমনি ম্যাজিকের মতো সে পরিণত হয় একটা সুন্দর টিয়া পাখিতে। সুন্দর টিয়া পাখিটি তাকে বলে, ধন্যবাদ রাজকুমারী, অভিশাপের কারণে আমি রাক্ষসীতে পরিণত হয়েছিলাম, আমাকে মুক্তিদানের জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এখন চলো, অনেক দেরি হয়ে গেছে, দুজনে মিলে রাজ্যে ফিরি, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। সুন্দরগড় রাজ্যের সুন্দরতা ফেরাতে হবে আমাদের দুজনকে, চলো তাড়াতাড়ি। এদিকে রাজা, রানী এবং সেনাপতির চোখে ঘুম নেই। রানী কাঁদতে শুরু করেছেন, রাজা বিমর্ষ মুখে দাঁড়িয়ে। সেনাপতি ভাবছেন কখন রাজকুমারী ফিরে আসবে। ঠিক তখনই রাজকুমারী সেই জাদুর পাখি নিয়ে সেখানে হাজির হয়, আর সবাই মিলে তাকে দেখে আনন্দে চিৎকার করে ওঠে।